আজকের ভিডিওটিতে অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ ধারণা ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষ বলতে ঠিক কি বোঝায় এটা নিয়ে আলোচনা করব। তো অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান এই যে এই টার্মটা দিয়ে বোঝানো হয়, মানে এটা একটা কাল্পনিক বা আদর্শ একটা বিষয়। আর এটা দিয়ে একটা কাল্পনিক বা আদর্শ এমন মানুষকে বোঝানো হয় যে সম্পূর্ণভাবে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সবসময় তার নিজের সর্বাধিক উন্নতিকে সুনিশ্চিত করতে চায়। তো এইরকম অর্থনৈতিক ভূগোলে এই ধরনের যে মানুষকে কল্পনা করা হয় যে সবসময়তে সব রকম পরিস্থিতিতে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সে তার নিজের যে অর্থনৈতিক উন্নতি, সেই উন্নতিকে সর্বাধিক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যে যা করতে হয় সেটাকে সুনিশ্চিত করতে চায়। তো এই ধরনের যে কাল্পনিক বা আদর্শ একটা মানুষকে অর্থনৈতিক ভূগোলেতে কল্পনা করা হয়, সেটাকেই বলা হয় হচ্ছে অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান। এবারেতে এই যে অর্থনৈতিক মানুষের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, মানে যেটা দেখা যায়। তো সেটা এবার এক করে আলোচনা করব। তো প্রথমেতে যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হচ্ছে যে এই যুক্তিবাদী আচরণ। অর্থাৎ এই অর্থনৈতিক মানুষকে সম্পূর্ণ যুক্তিবাদী হিসেবে কল্পনা করা হয়। অর্থাৎ সে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবসময় যৌক্তিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করে। অর্থাৎ যেকোনো পরিস্থিতিতে এই অর্থনৈতিক মানুষ যুক্তিবাদী সিদ্ধান্ত নিয়ে থাকে। সমস্ত কিছুকে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে তারপরেতে সিদ্ধান্ত গ্রহণ করে। আর তার এই প্রতিটি কার্যকলাপ একটি উদ্দেশ্যমূলক ও সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী হয়। অর্থাৎ বিনা উদ্দেশ্যে এই অর্থনৈতিক মানুষ কোনো রকম কোনো কাজ করে না। প্রত্যেকটা কাজের পিছনেতে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই কাজটা করার জন্যে একটা সুচিন্তিত পরিকল্পনাও থাকে। আর এই অর্থনৈতিক মানুষ কেবল সেই সিদ্ধান্ত গ্রহণ করে যা তার নিজের লাভকে সর্বাধিক করে। অর্থাৎ অর্থনৈতিক মানুষ সবসময় নিজের লাভকে সর্বোচ্চ পর্যায়েতে নিয়ে যেতে চায়। নিজের অর্থনৈতিক উন্নতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। এই জন্যে সে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না যেটা তার এই লাভকে লোকসানে পরিণত করে। তো সেই জন্যেই অর্থনৈতিক মানুষ সবসময় যুক্তিবাদী মানে যুক্তিবাদী চিন্তাভাবনার মাধ্যমেতে সিদ্ধান্ত গ্রহণ করে, উদ্দেশ্যমূলকভাবেই কাজকর্ম করে, পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করে থাকে এবং সবসময়তে নিজের লাভকে সর্বাধিক ভাব জায়গায় নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করে যায়। এর পরের যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। অর্থাৎ এই অর্থনৈতিক মানুষ শুধুমাত্র নিজের উন্নতির চেষ্টা করে। সে মূলত নিজের কল্যাণ ও ব্যক্তিগত স্বার্থকেই সর্বাধিক প্রাধান্য দেয়। মানে অর্থনৈতিক মানুষের কাছে তার নিজের স্বার্থটাই সবার আগে। সে সবসময় নিজের ভালোটা চায়। সে কিন্তু অন্যের ভালো হবে সেটা ভেবে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেয় না বা কাজ করে না। তো অন্য মানুষের কল্যাণ তার কাছে মুখ্য বিষয় নয়, নিজের উন্নতিই তার জন্যে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্য মানুষের যে উন্নতি সেটার দিকে কিন্তু তার সেভাবে নজর থাকে না। কারণ সেটা তার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে তার নিজের উন্নতি। টা তো সেই কারণেতে সে সবসময়তে নিজের উন্নতির জন্যেই কাজ করে যায়। নিজের উন্নতির জন্যে সে সবসময় আম বিভিন্ন রকম সিদ্ধান্ত পরিকল্পনা এগুলো করে যায়। মানে সিদ্ধান্ত নিয়ে থাকে, পরিকল্পনা মাফিক কাজ করে যায়। তো আত্মকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে এই ধরনের মানুষ। তারপরে যেটা হচ্ছে সম্পূর্ণ তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এই অর্থনৈতিক মানুষ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের সময় সম্পূর্ণ তথ্যকে বিশ্লেষণ করে নেয়। যেহেতু যুক্তিবাদী আ যুক্তিবাদী ভাবে যৌক্তিকভাবে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেই
সিদ্ধান্ত গ্রহণের জন্য সেই সংক্রান্ত তথ্য তার কাছে থাকাটা খুব দরকার। তো যেটা এই অর্থনৈতিক মানুষের কাছে থাকে, সেই তথ্যগুলোকে সংগ্রহ করে এবং তথ্যগুলোকে সংগ্রহ করে সে হচ্ছে সেই সিদ্ধান্তটা গ্রহণ করে। অর্থাৎ এই পণ্যের দাম, গুণগত মান ও বিকল্পের মধ্যে পার্থক্য সম্পর্কে সঠিকভাবে অবগত থাকে এবং তার ফলেতে কি হয় দেখো, এই সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ ধরো এই অর্থনৈতিক মানুষ যদি ধরো কোনো টাকা কোনো জায়গাতে ইনভেস্ট করে, তাহলে সে সেই ইনভেস্ট করার আগে সবসময় তার ভালো এবং খারাপ দিক সমস্ত দিকটাকে ভেবে নেয় এবং যেখানেতে সে ইনভেস্ট করবে সেই সংক্রান্ত, সেই ইনভেস্টিং সংক্রান্ত যাবতীয় তথ্য তার কাছে কিন্তু আগে থাকতেই থাকবে এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে তবেই সে হচ্ছে সিদ্ধান্তটা নেবে যে টাকাটা সেখানে ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। যদি সে উচিত বলে মনে করে, তার লাভের পরিমাণটা সে যদি সেখান থেকে দেখতে পায়, তাহলে সে সেই জায়গাটাতে সে ইনভেস্ট করবে। কিন্তু যদি দেখা যায় যে টাকাটা ইনভেস্ট করলে তার লোকসানই হবে, তো সেক্ষেত্রে সে কিন্তু এই ইনভেস্টের সিদ্ধান্ত থেকে বিরত থাকবে। অর্থাৎ এইভাবেই, আর এই যে সিদ্ধান্তগুলো সে সম্পূর্ণ তথ্যের উপরে ভিত্তি করেই করে। কারোর বলা কথা থেকে বা কোনো রকমভাবে প্রভাবিত হয়ে কিন্তু সে সিদ্ধান্ত গ্রহণ করে না। সম্পূর্ণ একটা মানে পিছনেতে রিসার্চ করে সঠিকভাবে তথ্যগুলোকে বিশ্লেষণ করেই তবেই হচ্ছে অর্থনৈতিক মানুষ তার নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্তগুলোকে নিয়ে থাকে। আর যেটার কারণেতে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, তার লোকসানের পরিমাণটাও অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো ওই যে স্বল্প সম্পদ ও সীমিত চাহিদা, এই যে বিষয়টা আছে, এটা সম্পর্কেও অর্থনৈতিক মানুষ হচ্ছে সম্পূর্ণ অবগত থাকে। অর্থাৎ দেখো এই যে এখানে যেটা বলা হয়েছে যে অর্থনৈতিক মানুষ জানে যে প্রাকৃতিক সম্পদ সীমিত এবং তার চাহিদা অনেক। অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত সম্পদগুলো পাওয়া যায়, বিশেষত যে খনিজ সম্পদ যেগুলো, যে প্রাকৃতিক সম্পদগুলো পাওয়া যায়, তার যে ভান্ডার সেটা সীমিত। কিন্তু এই সমস্ত সম্পদের চাহিদা উত্তরোত্তর কিন্তু বাড়তেই থাকে। তো এটা অর্থনৈতিক মানুষ কিন্তু জানে। তাই সে করে কি, এই সীমিত সম্পদের মধ্যে চাহিদা মেটানোর জন্য সর্বোত্তম উপায়টি সে খুঁজে নেয়। অর্থাৎ সে এমন পণ্য এবং পরিষেবা বেছে নেয় যা তার ক্ষেত্রে সর্বাধিক লাভজনক। অর্থাৎ কি, যে সে জানে যে সম্পদ সীমিত, যে কারণেতে সেই সীমিত সম্পদের মধ্যে সেই সীমিত সম্পদকে ব্যবহার করে সে যাতে সর্বাধিক মুনাফা বা লাভ পেতে পারে, সেই যে উপায়টা তার সবথেকে বেস্ট যে রাস্তাটা যেটা রয়েছে সেটাই সে খুঁজে বার করে এবং সেই রাস্তাতেই সে চলে। অর্থাৎ এই এমন সব পণ্য এবং পরিষেবা অর্থনৈতিক মানুষ বেছে নেয় যেটা তার ক্ষেত্রে সর্বাধিক লাভজনক। এমন কোনো পণ্য বা পরিষেবা সে নেবে না যেটা তার ক্ষেত্রে লোকসান হতে পারে। মানে তার ক্ষেত্রে লাভজনক নয়। সবসময় সে তার অর্থনৈতিক লাভকে সুনিশ্চিত করার জন্যে সে সেই সমস্ত পণ্য এবং পরিষেবাই নেবে এই সীমিত সম্পদের মধ্যে দিয়ে বেছে, যেটা তার লাভকে সর্বাধিক করে। আরেকটা দেখো যেটা রয়েছে, যেটা দেখা যায় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে নির্দিষ্ট পছন্দসই এবং পূর্বাভাসযোগ্য আচরণ। অর্থাৎ দেখো এই যে অর্থনৈতিক মানুষ একই পরিস্থিতিতে একই ধরনের সিদ্ধান্ত নেবে বলে একটা ধারণা করা হয়ে থাকে। যে পরিস্থিতি যদি বারবার তার সামনে একই রকম আসতে থাকে, তাহলে সে সেই পরিস্থিতিগুলোতে একই রকমই সিদ্ধান্ত সাধারণত নেবে। কারণ যেহেতু তার ওই সিদ্ধান্তগুলো নেওয়ার পিছনেতে তার আগের কিছু অভিজ্ঞতা রয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যগুলোকে সে বিশ্লেষণ করে সাধারণত সেই একই পরিস্থিতিতে একই রকমেরই সিদ্ধান্ত সে বারবার নিয়ে থাকবে। এটা ধারণা করা হয়ে থাকে। আর এটি একটি পূর্বাভাসযোগ্য মডেল তৈরি করতে সহায়ক। মানে অর্থনীতিতে যে আগে থাকতে যে প্রেডিকশন করা হয় কোনো ক্ষেত্রগুলোতে, সেই যে পূর্বাভাসযোগ্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলোকে তৈরি করতে, সেই মডেলগুলোকে তৈরি করতে এই অর্থনৈতিক মানুষের সিদ্ধান্তগুলোকে কাজে লাগানো হয়ে থাকে। কারণ সে একই পরিস্থিতিতে বারবার একই রকমেরই সিদ্ধান্ত গ্রহণ করে। তো সেই কারণেতে তার ওই সিদ্ধান্তগুলোকে এই পূর্বাভাসযোগ্য মডেল তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। আর যেটা এই অর্থনৈতিক তত্ত্বগুলিকে
এই মানে তত্ত্বগুলিতে এই পূর্বাভাসযোগ্যতা ব্যবহার করে অর্থনৈতিক আচরণ বিশ্লেষণ করা হয়ে থাকে। এইবারেতে আমরা এই যে অর্থনৈতিক মানুষের যে ধারণাটি যেটা রয়েছে, এর ব্যবহার এবং এর যে প্রভাবটা কোথায়, কোথায় কি পড়ে, এটা একটু আমরা দেখে নেব। তো দেখো এখানেতে যেটা বলছে যে বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করতে এই অর্থনৈতিক মানুষের ধারণাটিকে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই ধারণার ভিত্তিতে বাজারের চাহিদা, সরবরাহ ও মূল্য নির্ধারণ সম্পর্কে পূর্বাভাস করা সহজ হয়। অর্থাৎ অর্থনৈতিক মানুষের নেওয়া সিদ্ধান্তগুলোই এক্ষেত্রে কাজে লাগানো হয়ে থাকে, যে সে কি, কি পরিস্থিতিতে কি, কি রকমভাবে সিদ্ধান্তগুলো সে নিয়েছে বিভিন্ন ক্ষেত্রগুলোতে, এবং সেইভাবেই এই বাজারের চাহিদা, সরবরাহ, মূল্য নির্ধারণ সম্পর্কে একটা পূর্বাভাস আ দেওয়া হয়। আর এই অর্থনৈতিক মানুষ সর্বদা যুক্তিবাদীভাবে ক্রয়-বিক্রয় করে, ফলে বাজারের স্থিতিশীলতার পূর্বাভাস দেওয়া সম্ভব। মানে দেখো, যখন এই ধরনের মানে অর্থনৈতিক মানুষ যখন কোনো মানে কিছু কেনে এবং যে বিক্রয় করে, ধরো কিনছে এবং বিক্রি করছে, তো এইটা করার সময় সে কিন্তু যুক্তিবাদীভাবেই করে। মানে তার সম্পূর্ণ তথ্যগুলোকে সে বিশ্লেষণ করে একটা যুক্তিবাদী সিদ্ধান্ত সে যুক্তিবাদী হয়ে সে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে থাকে এক্ষেত্রে। তো যেটা ক্ষেত্রে দেখা যায় যে বাজারের যে স্থিতিশীলতা আছে, এই স্থিতিশীলতার একটা পূর্বাভাস দেওয়া সম্ভব হয়। তার কারণটা হচ্ছে যে এই অর্থনৈতিক মানুষ সেই সময়তেই এই কেনাবেচাগুলো করবে যে সময়টাতে তার সর্বাধিক লাভটা সে পাবে বলে আশা করছে। তো সেই সময়টাকে যদি চিহ্নিত করা যায়, তাহলে সেই সময়টা চিহ্নিত করে বলা যায় যে এই সময়টা যখন অর্থনৈতিক মানুষ কোনো পণ্য কেনাবেচা যখন করছে, তাহলে বাজার এই সময় বাজারের যে পরিস্থিতি আছে সেটা খুব ভালো পরিস্থিতি। আর যখন দেখা যাবে যে এই ধরনের মানুষজন যখন কেনাবেচা করছে না, বেশি কেনাবেচা করছেই না, তখন জানতে হবে যে বাজারের পরিস্থিতিটা কিন্তু ভালো নয়, স্থিতিশীল অবস্থায় নেই। তো যে কারণেতে এই অর্থনৈতিক মানুষের নেওয়া সিদ্ধান্তগুলো এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বাজারের পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষেত্রে। তারপর যখন নীতি নির্ধারণ এবং পরিকল্পনার ক্ষেত্রেও এই অর্থনৈতিক মানুষের সিদ্ধান্তগুলোকে কাজে লাগানো হয়ে থাকে। অর্থাৎ এই ধারণা ব্যবহার করে সরকার এবং নীতি নির্ধারকগণ মানুষের আচরণের উপর ভিত্তি করে অর্থনৈতিক নীতি তৈরি করে থাকে। যেমন দেখো, এই যে কর নীতি মানে ট্যাক্স দেওয়ার যে নিয়মকানুন যেগুলো রয়েছে, সেক্ষেত্রে বলা যায় দেখো যে এই যে মানুষ কর এড়াতে পারে এমন পরিকল্পনা গ্রহণ করে, এবং এই আচরণের পূর্বাভাস দিয়ে নীতি নির্ধারকগণ উপযুক্ত নীতি তৈরি করতে পারে। দেখো, মানুষের একটা প্রবণতা থাকে যে যারা মানে কর ফাঁকি দেওয়া মানে ট্যাক্সকে এড়িয়ে যাওয়া। তো যেটার কারণে যে তারা বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করে, পরিকল্পনা করে যাতে কম ট্যাক্স দেওয়া যায় বা ট্যাক্স একেবারে নাই দেওয়া যায়। এরকমভাবে পরিকল্পনাগুলো করে। তো এগুলোকে যদি ভালো করে মানে স্টাডি করা হয় এবং তার উপরেতে এই মানুষের যে আচরণটা মানে মানুষ কখন এগুলো করে, কিভাবে করে, কেন করে ইত্যাদি যে বিভিন্ন যে ব্যাপার যেগুলো রয়েছে, এগুলোকে যদি এই সংক্রান্ত তথ্যগুলোকে যদি এক জায়গায় এনে সেগুলোকে স্টাডি করা হয়, তাহলে এইগুলোকে বন্ধ করার জন্যে বা এগুলো কখন করতে পারে মানুষ, সেই যে আগে থাকতে যে একটা যে পূর্বাভাস দেওয়া যে এই মানে কর নীতি চালু করা হলো, তাহলে হচ্ছে মানুষ হয়তো দেখা যাবে যে এই নীতি থেকে মানে নীতিতে আ কর ফাঁকি দিতে পারে বা কম দিতে পারে। তো এই যে ব্যাপার যেগুলো হয় আরকি, তো সেই জিনিসগুলোকে আগে থাকতে অ্যা মানে আন্দাজ মানে আগে থাকতে একটা পূর্বাভাস দিয়ে নীতি নির্ধারকগণ উপযুক্ত নীতি তৈরি করতে পারে এক্ষেত্রে। আবার দেখো যেটা রয়েছে পরে যে এই যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা ও বিপণন। অর্থাৎ এই ধারণা ব্যবসা এবং বিপণন কৌশলেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারণা ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পণ্যের দাম, গুণগত মান ও প্রচার কৌশল নির্ধারণ করে থাকে। অর্থাৎ এই অর্থনৈতিক মানুষের নেওয়া যে সিদ্ধান্তগুলো আছে, তারা কোন সময়তে কেনাবেচা করে বা কোন সময়তে কোনো জায়গাতে কিছু অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। তো ইত্যাদি যে ব্যাপার যেগুলো আছে সেগুলো এই ব্যবসায়িক ক্ষেত্রেতে এই আ প্রতিষ্ঠানগুলি তাদের যে এই যে পণ্যের দাম সব মানে বাড়ানো বা কমানো, তার যে গুণগত মানগুলোকে ঠিক করা বা যে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার কৌশলগুলোকে নির্ধারণ করা, এগুলোকে তারা ঠিক করতে পারে। এবার দেখো, এই অর্থনৈতিক মানুষের এই যে ধারণাটি আছে, এই ধারণার কিছু সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতাগুলোকেও এবার একটু দেখে নিই।
তো দেখো, এই যে সম্পূর্ণ যুক্তিবাদী হওয়া সবসময় সম্ভব নয়। অর্থাৎ বাস্তব জীবনেতে মানুষ কিন্তু সবসময় যুক্তিবাদীভাবে কাজ করতে পারে না। এটা মানুষের একটা সীমাবদ্ধতা। সে অর্থনৈতিক মানুষেরও মধ্যেও কিন্তু এটা দেখতে পাওয়া যায় যে সবসময় আমরা দেখলাম কি যে অর্থনৈতিক মানুষ সবসময় যুক্তিবাদী হয়ে আ সিদ্ধান্ত নিয়ে থাকে। সবকিছুর পিছনেতে, সমস্ত কাজকর্মের পিছনেতে তার একটি পরিকল্পনা সবসময় থাকে। কিন্তু সব ক্ষেত্রে বাস্তব জীবনেতে সবসময়তে কিন্তু সেই পরিকল্পনা মাফিক কাজ করা বা যুক্তিবাদী হয়ে কাজ করা কিন্তু সম্ভব হয় না। তো অনেক সময়তে দেখা যায় কি যে আবেগ, ব্যক্তিগত পছন্দ, সামাজিক সামাজিক প্রভাবের কারণেতে মানুষ অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে। আর যা এই ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ অর্থনৈতিক মানুষও কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। যেটা এই ধারণার একটা বড় সীমাবদ্ধতা। কারণ দিনের শেষে সেও মানুষ। তারও আবেগ আছে, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে। আ এবং যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তো সেই কারণে এতে সমাজেরও একটা প্রভাব তার উপরেতে থাকবে। তো যে কারণে এতে দেখা যাবে যে সবসময় থেকে সে এই যুক্তিবাদী হয়ে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারবে না। আর যেটা কিন্তু এই ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মোটেও নয়। এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা যেটা রয়েছে দেখো, যে অসম্পূর্ণ তথ্য। অর্থাৎ বাস্তবে মানুষের কাছে সবসময় সঠিক এবং সম্পূর্ণ তথ্য কিন্তু সবসময় থাকে না। তথ্য ম্যানিপুলেট হয়, তথ্যের মধ্যেও ভুল থাকে। আর যেহেতু অর্থনৈতিক মানুষ সবসময় তথ্যের উপরেতে ভিত্তি করে আম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তো তার কাছে যদি ভুল তথ্যই থাকে, তাহলে সে সেই ভুল তথ্যকে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তটা নেবে, সেই সিদ্ধান্তটা কিন্তু ভুলই হবে। তো হয়তো সেটা সে জানলো না যে তার কাছে তথ্যটা ভুল আছে। কিন্তু তথ্যটার মধ্যেই কিছু ভুল আছে। তো সেই কারণেতেই এই বাস্তবেতে মানুষের কাছে কোনো বিষয় সম্পর্কে সবসময়তে সঠিক এবং সম্পূর্ণ তথ্য থাকে না। আর এই তথ্যের অভাবেতে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে এবং এটা অর্থনৈতিক মানুষের ক্ষেত্রেও এটা দেখতে পাওয়া যায়। তবে দেখো, আবেগের একটা প্রভাব রয়েছে। কারণ মানুষ যেহেতু একটা সমাজবদ্ধ জীব, মানুষ হচ্ছে একটা রক্ত মাংসে গড়া যেহেতু মানুষ সে, তার মধ্যে তার আবেগ তো অবশ্যই থাকবে। তো এই বাস্তব জীবনেতে এই মানুষ আবেগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তো যেমন দেখো, এই ভয়, ভালোবাসা বা বন্ধুত্বের মতন যে সমস্ত আবেগ যেগুলো রয়েছে, এই ধরনের আবেগ কিন্তু অনেক ক্ষেত্রে অর্থনৈতিক যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে। এবং এটা অর্থনৈতিক মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে। কারণ সেও মানুষ। মানে আমরা কল্পনা করছি, কিন্তু আমরা তো তাকে মানুষ হিসেবেই যদি কল্পনা করি, তাহলে দেখা যাবে যে একটা সাধারণ মানুষের মধ্যে যে সমস্ত আবেগগুলো বর্তমান, তার মধ্যেও সেই আবেগগুলো, অর্থনৈতিক মানুষের মধ্যেও সেই আবেগগুলো থাকবে। এবং সে আবেগের বশবর্তী হয়ে অনেক সময়তে সিদ্ধান্ত কিন্তু ভুল নেবে, তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তো তার ফলেতে কি হচ্ছে যে এই যে অর্থনৈতিক মানুষকে আমরা যে এই যে যুক্তিবাদী এবং যে আত্মকেন্দ্রিক আচরণ, যে সবসময় সে তার নিজেরটা নিয়ে ভাবে, যুক্তিবাদী সিদ্ধান্ত নেয়, আ মানে তো এটা সবসময় কিন্তু হবে না। সে করতে পারবে না। কারণ এই কাজটা করার ক্ষেত্রে আম তার আবেগ অনেক ক্ষেত্রে তার এই আচরণের উপরেতে প্রভাব বিস্তার করবে এবং এটাই হচ্ছে এটার একটা সীমাবদ্ধতা এই ধারণার। তারপর দেখো, সামাজিক এবং নৈতিক দায়িত্ব একটা ব্যাপার রয়েছে। কারণ বাস্তব জীবনেতে মানুষ কেবল নিজের স্বার্থের দিকে মনোসংযোগ দেয় না, বরং সে সামাজিক ও নৈতিক দায়িত্বও পালন করে। মানুষ সবসময় নিজের, হ্যাঁ, স্বার্থপর মানুষ অবশ্যই আছে, যে সবসময় নিজের স্বার্থের দিকের কথাই ভাবে। কিন্তু এটা দেখা যায় যে এই অর্থনৈতিক মানুষ যে আমরা বলি যে আত্মকেন্দ্রিক, অর্থাৎ সবসময় নিজের দিকের কথা, নিজের ভালোর দিকটাই তার কাছে সবথেকে বেশি, মানে প্রায়োরিটি সে দিয়ে থাকে। তো এক কথায় বলতে গেলে সে একটি স্বার্থপর মানুষ যদি বলা যেতে পারে। তো সেটা কিন্তু সবসময়তে কিন্তু সেটা হয় না। সব মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয়। কারণ দিনের শেষে মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের প্রতি তার কিছু দায়-দায়িত্ব থাকে। তার পরিবারের প্রতি, তার সন্তানের প্রতি তার কিছু নৈতিক দায়-দায়িত্ব থাকে। তো এই সমস্ত দায়িত্বগুলোর এ স মানে পালন করতে গিয়ে সবসময়তে কিন্তু মানুষ যুক্তিবাদী এবং পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিতে পারে না। আর যেটার কারণেতেই এই যে এই ধারণা, এই যে সামাজিক দায়িত্ব বা নৈতিকতার বিষয়টি বিবেচনা করে না। তো এই যে ধারণা যেটা রয়েছে, এই ধারণাতে এই মানে অর্থনৈতিক মানুষকে এমনভাবে আমরা কল্পনা করি যে তার কোনো সামাজিক দায়-দায়িত্ব নেই, তার কোনো নৈতিক দায়-দায়িত্ব পালন করতে হচ্ছে না। অর্থাৎ সে সবসময় নিজের কথাই ভাববে, নিজের স্বার্থকেই
সিদ্ধি করার জন্যে যে কাজ করা দরকার সেগুলো করবে এবং সর্বোপরি সে তার নিজের জীবনের উন্নতিকে সুনিশ্চিত করতে সবসময় বদ্ধপরিকর থাকবে। এরমভাবেই আমরা অর্থনৈতিক মানুষকে হচ্ছে কল্পনা করেছি। আ যেটা কিন্তু যদি আমরা সেটাকে মানে বাস্তব জীবনের সঙ্গে যদি তুলনা করি যে এরকম মানুষ যদি বাস্তবেতে যদি তুলনা করি যে আছে, তো সেক্ষেত্রে বাস্তবেতে কিন্তু এটা কিন্তু হবে না। তার কারণ বাস্তবেতে যখনই আমরা এটাকে নিয়ে আসবো, তখন তাকে একটা সমাজবদ্ধ মানে সমাজের মধ্যে তাকে থাকতে হবে, তাকে নৈতিক দায়-দায়িত্ব পালন করতে হবে এবং সেক্ষেত্রে এই দায়-দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে তাকে সে কিন্তু সবসময় তার নিজের স্বার্থের দিকটা কিন্তু ভাবতে সে পারবে না। এটাও একটা সীমাবদ্ধতা রয়েছে এই ধারণা। তারপর দেখো আবেগ ও সীমিত পছন্দ। এই যে ব্যাপারটা এটা রয়েছে দেখো যে এই ধারণায় মানুষের চাহিদা ও পছন্দ সীমিত হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই যে অর্থনৈতিক মানুষের এই ধারণাতে যে অর্থনৈতিক মানুষকে কল্পনা করা হয় তার চাহিদা হচ্ছে সীমিত এবং তার যে পছন্দ সেটাও সীমিত। মানে সে স্বল্প পরিমাণ কারণ সে ১ম থেকেই জানে যে সম্পদের পরিমাণটা হচ্ছে সীমিত। তো সেই কারণেতে সেই সীমিত সম্পদের মধ্যেই আ জীবনযাপন করতে চায়। তো যেটার কারণেতে হচ্ছে তার যে চাহিদা এবং পছন্দ সেটাও সীমিত, লিমিটেড। কিন্তু বাস্তব জীবনেতে কিন্তু সেটা হয় না। কারণ বাস্তবেতে মানুষের চাহিদা এবং পছন্দ হচ্ছে অসীম এবং পরিবর্তনশীল। মানুষের চাহিদার শেষ নেই। তো আর তার সঙ্গে পছন্দ যেটা ব্যাপার রয়েছে সেই পছন্দটাও সময়ের সঙ্গে পরিবর্তনশীল মানে পরিবর্তন হতে থাকে। তো যে কারণেতে এটাও একটা সীমাবদ্ধতা যে বাস্তবেতে এই ধরনের যে মানুষের যদি আমরা দেখি বাস্তব জীবনেতে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মানুষই তার চাহিদা এবং পছন্দকে একটা সীমিত গণ্ডির মধ্যে রাখতে পারবে না দীর্ঘকালীন সময়ের জন্য। সেটা পরিবর্তিত হবেই হবে। আর সবশেষে যেটা বলব যে এই ধারণার একদম শেষেতে যে এই যে ধারণা এই অর্থনীতির এটি একটি আদর্শগত মডেল আ যা মানুষের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিশ্লেষণেতে সহায়ক মানে সাহায্য করে থাকে। এটি যুক্তিবাদী, আত্মকেন্দ্রিক ও সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ মানুষের কল্পনা করে। অর্থাৎ এই যে ধারণা অর্থনৈতিক মানুষ সে তার জীবনের যে সমস্ত সিদ্ধান্তগুলো বিশেষ করে অর্থনীতি সংক্রান্ত যে সমস্ত মানে আর্থসামাজিক যে সিদ্ধান্ত যেগুলো থাকছে, সেগুলো সবসময় সে যুক্তিবাদী হয়ে নেবে এবং সেই সিদ্ধান্তের মধ্যে সবসময় তার আত্মকেন্দ্রিকতা থাকবে অর্থাৎ নিজের আ উন্নতিকেই সে প্রায়োরিটি দেবে এবং সেটা যাতে সর্বাধিক পর্যায়ে পৌঁছায় সেদিকটা সে লক্ষ্য রাখবে এবং তার কাছে সিদ্ধান্ত গ্রহণের আগে সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। অর্থাৎ সে সবসময় তথ্য সমৃদ্ধ থাকবে। মানে তার কাছে সমস্ত তথ্য ডেটাটা তার কাছে থাকবে। এইরকম একটা মানুষ সে কল্পনা করে। আর এটা কিনা কি করে দেখো যদি এইরকম মানুষ সত্যিই হয়ে থাকে মানে এইরকম মানুষ যদি হয় তাহলে কি হবে? সেটা অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি গঠন করে। অর্থাৎ অর্থনীতিতে যে বা অর্থনৈতিক ভূগোলে যে সমস্ত তত্ত্বগুলো আছে, তার ভিত্তিটাই তৈরি করে দেয় হচ্ছে এই ধরনের মানুষ। কারণ এদের সিদ্ধান্তের উপরেতে অনেক কিছু নির্ভর করে থাকে। আর এই ধারণাটি অর্থনৈতিক মডেল ও পূর্বাভাসেতে গুরুত্বপূর্ণ। বিভিন্ন অর্থনৈতিক মডেল তৈরি করতে এবং বিভিন্ন মানে সেই প্রেডিকশন গুলো করার ক্ষেত্রে এই ধরনের মডেল কিন্তু এই ধরনের ধারণা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আর বাস্তব জীবনের যে জটিলতাগুলির জন্য এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ এই অর্থনৈতিক মানুষকে তো আমরা একটা কল্পনা করে নিচ্ছি বা আদর্শ ভাবে দেখছি আমরা। কিন্তু এটাকে যখন আমরা বাস্তবে যখন দেখছি তখন কিন্তু বাস্তবায়িকতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তার আবেগ, তার সামাজিক দায়-দায়িত্ব, নৈতিকতা ইত্যাদি সেই সিদ্ধান্তের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। তবুও এই যে ধারণাটা আছে, এই ধারণাটা অর্থনীতি ও ব্যবসায়িক বিশ্লেষণে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ধারণা। আর যা কি করে না এই বাজারের যে পরিস্থিতি ও তার যে নীতি নির্ধারণেতে এটা সাহায্য করে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।